নিউজ নিবেদন করছেন 3 Steps Aviation Academy। স্বাগত আরোহী নিউজে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, ইতিমধ্যেই নিঃসন্দেহে আপনারা গোটা দিন ধরে যে ছবি দেখেছেন আজকে, নিঃসন্দেহে বিজেপির যে নবান্ন অভিযান এবং যে নবান্ন অভিযানকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে গিয়েছে শহর কলকাতা এবং হাওড়ায়। বিজেপি 4টি দিক থেকে মিছিল করার কথা ছিল, সেই মতো মিছিল শুরুও হয়, কিন্তু পুলিশ নবান্নের অনেকটা আগেই বিজেপি কর্মী সমর্থকদেরকে আটকে দেয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, লাঠিচার্জ করে, জলকামান ছোড়া হয় এবং তাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, যার মধ্যে রাজু বন্দ্যোপাধ্যায় অন্যতম। অরবিন্দ মেনন তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। এরই পাশাপাশি যেটি ভয়ঙ্কর অভিযোগ বিজেপির বিরুদ্ধে এবং যেটি ছবিতেও দেখা গিয়েছে, বিজেপির এই মিছিলে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যার কারণে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলবিন্দর সিং, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যদিও বিজেপির বক্তব্য সেটি লাইসেন্স গান এবং সেটি পুলিশ ছিনিয়ে নিয়েছে, সেটি ফেরত দেওয়া উচিত বলা হচ্ছে। এরই পাশাপাশি আর একটা বিষয় যেটা জানাবো আপনাদের, তেজস্বী সূর্য যিনি এসেছিলেন সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি, তার বক্তব্য যে রাজ্যে গণতন্ত্র হত্যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য রাজনীতির ক্ষেত্রে আজকের দিনটি কালা দিন। এই নিয়েই এবং গোটা দিন আমরা দেখেছি বিজেপির এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হাওড়া এবং কলকাতা সংলগ্ন এলাকা। এই নিয়েই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যার শিরোনাম আমরা রেখেছি রণক্ষেত্র। আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করাবো। আমার বাঁদিকে রয়েছেন অধ্যাপক মণিশঙ্কর মণ্ডল। মণিশঙ্কর, স্বাগত। রয়েছেন শিক্ষিকা এবং কংগ্রেস নেত্রী সুস্মিতা বিশ্বাস। সুস্মিতা দি, স্বাগত আপনাকে। রয়েছেন চিকিৎসক দেবজ্যোতি মজুমদার, বিজেপি সমর্থকও বটে। অতিথিদের সঙ্গে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, তবে গোটা দিন ঠিক কি ঘটলো আজকে দেখাবো একটি প্রতিবেদন। বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার কলকাতা থেকে হাওড়া। মিছিল আটকাতে সকাল থেকেই ব্যারিকেড করে সমস্ত রাস্তা ঘিরে রেখেছিল পুলিশ। প্রায় 4000 পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছিল বিভিন্ন রাস্তায়। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে সাঁতরাগাছি হেস্টিং মোড়ে পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন বিজেপি কর্মীরা। সেই পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। রং মেশানো জল ছোড়া হয় জলকামান থেকে। পুলিশের লাঠির ঘায়ে আহত হন একাধিক বিজেপির নেতা কর্মী। গুরুতর আহত হন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ও জ্যোতির্ময় সিং মাহাতো। রাজু বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে ইটের পাশাপাশি বোমা মারা হয় বলে অভিযোগ। এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে আসার অভিযোগে বলবিন্দর সিং নামে এক বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তি অর্জুন সিং ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। হেস্টিং মোড়েও বিজেপির মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশি বাধায় এগুতে না পেরে হেস্টিং মোড়েই বসে পড়েন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গীয়, জয়প্রকাশ মজুমদার, ভারতী ঘোষ সহ অন্যান্যরা। 2021-এর আগে সরকার সারেন্ডার করে দিয়েছে। এভাবেই আমরা নবান্নতে যাব এবং তারা তালা ঝুলিয়ে পালিয়ে যাবে। এবার বুঝতেই পাচ্ছেন তাদের আগে থেকেই তারা লুটপাট সম্পত্তি করে নিয়েছে। মুখ দেখাবার লজ্জা নেই। মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারতেন, সেইটুকুও তারা পারেনি, মুখ লুকিয়ে পালিয়ে গেছে। এবং সবচেয়ে বড়, এবার বুঝতেই পাচ্ছেন যে এবার মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে 2021-এর 6 মাস আগে সরকার সারেন্ডার করে দিয়েছে এবং নবান্ন বিজেপির দখলেই থাকবে। বিজেপির সদর দপ্তর থেকে একটি মিছিলের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হাওড়া ব্রিজে ওঠার মুখে পুলিশ বাধা দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। দিলীপ ঘোষের ওপরও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। মাটিতে পড়ে যান বিজেপির রাজ্য সভাপতি। তবে বিজেপির মিছিল দেখে তৃণমূল ভয় পেয়েছে বলে এদিন অভিযোগ করেন দিলীপ বাবু। আমি জানি না কেন এত ভয় পাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনকেও হিংসা দিয়ে আটকাতে হচ্ছে। টিএমসি জনবিচ্ছিন্ন হওয়ার জন্য ভয় পাচ্ছে আর পুলিশকে লেলিয়ে দিচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনকে লাঠি দিয়ে দাবাবার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ ফিরহাদ হাকিমের। বিজেপি কোনো রাজনৈতিক দল না, সন্ত্রাসবাদীদের দল। সন্ত্রাস করে গুজরাটে করেছে, দিল্লিতে করেছে, উত্তরপ্রদেশের সন্ত্রাস চলছে। বাংলার শান্ত পরিবেশকেও নষ্ট করার চেষ্টা করছে। সব মিলে বিজেপির নবান্ন অভিযান ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ
সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত রকম যান চলাচল। ফলে রাস্তা বন্ধ থাকায় যানজটের জেরে চরম সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। প্রতিবেদন আপনাদেরকে দেখালাম এবং গোটা দিনই কার্যত বলা যেতে পারে এই ছবি দেখা গিয়েছে যখনই বিজেপি কর্মী সমর্থকরা যেদিক থেকেই তারা যেতে চেয়েছেন নবান্ন অভিমুখে সেদিক থেকেই বাধা পেয়েছে, পুলিশি ব্যারিকেডের সম্মুখীন হতে হচ্ছে। যদিও পুলিশি ব্যারিকেডও ভাঙচুর করা হয় বলে অভিযোগ এবং পুলিশ লাঠিচার্জ করেছে এমন অভিযোগ করা হচ্ছে এবং বোমা ছোড়ারও অভিযোগ রয়েছে। আমি দেবজ্যোতি আপনাকে দিয়ে শুরু করতে চাইবো, আজকের এই নবান্ন অভিযান কতটা সফল হলো? নবান্ন অভিযান তো অবভিয়াসলি আমাদের জন্য খুব সফলই হয়েছে, কারণ আমাদের মনোবলটাও বেড়েছে যে এখানে দাঁড়িয়ে যে এমনভাবে নবান্ন একদিন আগে থেকে ঘোষণা করে দেওয়া হলো যে 2 দিন ধরে বন্ধ থাকবে, তো সেখানে তো মাননীয় ভয় পেয়েছেনই। আর ভয় না পেয়ে থাকলে উনি পাড়ায় পাড়ায় পুলিশ মোতায়েন করে সবকটা গাড়ি আটকাতেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, প্রশাসনিক শক্তি ব্যবহার করে সকল মানুষকে এইভাবে ইনজিওর করা, যেখানে 1000-এর উপর কার্যকর্তা ইনজিওর, 450 অ্যারেস্টেড, সেই জিনিসগুলো এখানে শান্তিপূর্ণ মিছিলকে যদি এইভাবে আটকে দিয়ে লোকের আক্রোশ বাড়ানো হয় তাহলে স্বাভাবিকভাবেই সেটা একখানে রাজনৈতিক। সব ধরনের এই ধরনের মিছিল যখনই যেই রাজনৈতিক দলই করেছে, পুলিশের ভূমিকা মোরাললেস এটাই দেখা গিয়েছে, জলকামান বা ব্যারিকেড করে আটকানো, এটা তো কোয়াইট ন্যাচারাল। এটা কোয়াইট ন্যাচারাল তখনই ন্যাচারাল যখন সেইখানে কোনো রকম ভাবে গণতন্ত্রের হত্যা হচ্ছে, সেই সময় গিয়ে মানুষ যেখানে পৌঁছে গেছে সেখানে তাদের আওয়াজ যদি চাপানো হয়, সেই জায়গায় দাঁড়িয়ে তারা চেপে থাকবে না, তারা নিজের আওয়াজ তুলবেই। সেইখানে দাঁড়িয়ে আপনি যদি এই লাঠিচার্জ করেন সেখানে মানুষের আক্রোশ আরো বাড়ে, যেটা হয়েছে এখন। আর তাতে আমাদের মনোবল ভাঙেনি, তাতে আমাদের মনোবল আরো। এটা হাতরাসের স্মৃতিকে মাথায় রেখে বলছেন তো, যেখানে পুলিশ আটকাবে, লাঠিচার্জ করবে, মানুষের আরো বাড়বে, ক্ষোভ বাড়বে, গণতন্ত্র সেখানে হত্যা হবে। সেইখানে দাঁড়িয়ে যেই পুলিশের আগের দিনও এইটা নিয়ে কথা হয়েছে, যেই পুলিশের অফিসার ওখানে ছিলেন, যিনি ওখানে ওসি ছিলেন কিংবা যিনি ডিউটিতে ছিলেন, সেইখানে দাঁড়িয়ে তার সঙ্গে সঙ্গে তার একখানা চেঞ্জ এসছে, সেইখানে দাঁড়িয়ে তার পদেরও চেঞ্জ এসছে। হ্যাঁ, দুটো ঘটনা যদিও বেসিক একটা ফারাক রয়েছে। আমি দিদি আপনার কাছে আসবো, আজকে যে ঘটনা ঘটলো, বাম কংগ্রেসের যদিও আমরা সেভাবে কোনো রিয়াকশন পাইনি এবং পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি অভিযোগ করছে। বিজেপির যে ভূমিকা দেখা গিয়েছে, মিছিল থেকে বন্দুক উদ্ধার হচ্ছে, বোমা ছোড়ারও অভিযোগ, পাল্টা পুলিশের বিরুদ্ধেও বোমা ছোড়ার অভিযোগ করছে বিজেপির রাজ্য সভাপতি, তিনিও বলছিলেন। আপনার কি মনে হয়, কি প্রতিক্রিয়া দেবেন আপনি প্রাথমিক? সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে বিজেপির এই মিছিলেই যে ধুমধুমার কাণ্ড ঘটলো এবং রাজ্য সরকার যেভাবে এটাকে ট্যাকেল করলো, টোটাল ব্যাপারটাকে দেখেই মনে হচ্ছে যে ব্যাপারটা গণতন্ত্রের হত্যা তো অবশ্যই, এবং বিজেপি আজকে যেভাবে মিছিলে তারা তাদের উপরে যখন এইভাবে আক্রমণ শানালো, এবং আমরা দেখে এসেছি এই রাজ্য সরকার বরাবরই বিরোধীদের গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে। তার কারণ বিরোধীদের উনি কোনোদিনও মাথা চাগার দিয়ে উঠে দাঁড়াতে দেননি। গত 3 তারিখেই আমাদের একটা বাম কংগ্রেসের একটা মিছিল ছিল, সেই মিছিলটাতে তারাও আমাদের উপর আক্রমণ, পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে। হ্যাঁ, যৌথ মিছিল হয়েছে যুব ছাত্র এবং মহিলা কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে আমাদের উপরে হামলা হয় এবং পার্সোনালি আমি নিজে ইনজিওর হই। তা যাই হোক, সেখানে আমরা দেখে এসেছি এই সরকার বরাবরই গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার বন্ধু দেবজ্যোতি এক্ষুনি বলল যে তারা একটি বিজেপির পক্ষ থেকে শান্তিপূর্ণ মিছিল করতে গেছিল। যেই মিছিলে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় সেটা কি করে শান্তিপূর্ণ মিছিল, এইটা আমি আমার বন্ধুর কাছ থেকে জানতে চাই অবশ্যই। এবং আরেকটি যেটি সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যেটা দিলীপ ঘোষ বলছেন যে সেটা লাইসেন্স ছিল, সেটা বলবিন্দর সিং এর কাছ থেকে উদ্ধার হয়েছে, অর্জুন সিং এর খুব নিকট ঘনিষ্ঠ, এবং তারা বলছে তিনি নাকি ওর বডিগার্ড, তাই জন্য তার কাছে দেহরক্ষী, তাই জন্য তার কাছে এটা ছিল। কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোভাবে কোনো সরকারে এরকম কোনো নিয়ম নেই যেখানে দেখা যায় যে একটা কোনো লাইসেন্স থাকুক আর লাইসেন্স না থাকুক, কোনো আগ্নেয়াস্ত্র তারা সাথে করে নিয়ে গিয়ে কোনো আন্দোলন সংগঠিত করতে পারে। তাই জন্য আজকের দিনে আমার মনে হচ্ছে এই টোটালটাই একটা খেলা চলছে। বেশ, মণিশঙ্করের কি বক্তব্য? মণিশঙ্কর, যে কথা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, লকেট চট্টোপাধ্যায় তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তাই আগে থেকেই তিনি পালিয়ে গেছেন। দিলীপ ঘোষও বলছেন যে ময়দান ছেড়ে পালিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আজকের যে মিছিল ওরা করেছে নবান্ন অভিযানের নাম করে,
দিলীপ ঘোষ কি বললো আর লকেট চট্টোপাধ্যায় কি বললো, যারা মুখে বলে পুলিশকে দিয়ে জুতো চাটাবো ক্ষমতায় ফিরলে, আর আজকে সেই পুলিশকে দেখেই বীরত্বের মতো যারা হুঙ্কার দিয়ে মিছিল করেছিল, পুলিশকে দেখেই আগে ভেগে পালিয়ে গেল, মিছিলে লোক হয়নি, সেই সব ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। আর যেহেতু তাদের এই যে মিছিলটা নবান্ন অভিযানটা ফ্লপ হয়েছে, সে এই যে সুপার ফ্লপ, এই ফ্লপটাকে ঢাকার জন্য তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভয় পেয়ে গেছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে থাকতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে করে তিনি কলকাতায় ফিরতেন না। তিনি ভবানী ভবনে বসে পুরো বিষয়টা পর্যালোচনা করেছেন, দেখেছেন, ইভেন নবান্নতেও গেছেন, তখনও কিন্তু বিজেপির এই ধুন্ধুমার কিন্তু থামেনি। তাহলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে থাকেন, আসলে শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের সুখ দুঃখ নিয়ে ভাবনা নিয়ে তিনি ব্যস্ত। কি সারাদিন একটা কাজ নেই, মানুষের কোনোদিন কাজ করে না, পাশে দাঁড়ায় না, শুধুমাত্র ধর্মের নামে রাজনীতি করে। একযোগে বলছে যে রাজ্যে গণতন্ত্র নেই, বিরোধী রাজনৈতিক দলকে মিছিল। যদি রাজ্যে গণতন্ত্র না থাকতো, আজকে বিজেপি যেখানে যেখানে পথসভা থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচি করছে, তারা কোনোদিনই এগুলো করতে পারতো না। মাইক ফুকে এই কথাটাই বলতে পারতো না রাজ্যে গণতন্ত্র নেই। আজকে স্বাধীনতা আছে বলেই এই আওয়াজটা তুলতে পারছে, আজকে স্বাধীনতা আছে বলেই তারা চিঠি দিয়ে নবান্ন অভিযান করছে। কিন্তু নবান্ন অভিযানে তারা যেখানে যে শর্ত দিয়েছিল, মুখ্য সচিবকে যে চিঠি দিয়েছিল, সেখানে শান্তিপূর্ণ মিছিলের আবেদন করা হয়েছিল, কিন্তু সেই মিছিল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। আর দিলীপ ঘোষ বলছেন যে ওটা অর্জুন সিং এর বডিগার্ড। যদি অর্জুন সিং এর বডিগার্ড থাকে, তাহলে সিআইএসএফ দ্বারা অর্জুন সিং, এই যে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি, সেন্ট্রাল ফোর্স দ্বারা, তাহলে এই সিকিউরিটির প্রয়োজন নেই। তাহলে আরেকটা প্রশ্ন, যদি এটা অর্জুন সিং এর সিকিউরিটি হয়, তাহলে অর্জুন সিং ছিল হেস্টিংস মোড়ে, আর অর্জুন সিং এর যিনি তথাকথিত সিকিউরিটি বলে যাকে বলবন্তর সিংকে দাবি করা হচ্ছে, তিনি জিটি রোডে তাকে ধরা হচ্ছে আগ্নেয়াস্ত্র সমেত। তাহলে এক জায়গায় যিনি নেতা, তিনি তার বডিগার্ড ভিন্ন 50 কিলোমিটার দূরে মাঝখানে আপনি যেটা বললেন, যেহেতু উনি যখন বললেন আমার কথাটা টেনে, যে আমি যেটা বলেছি গণতন্ত্র নেই, তার কারণ হচ্ছে আমরা সত্যি প্রত্যেকটা বিরোধী দল এইভাবে দিনের পর দিন এবং আক্রমণিত হচ্ছি। এবং শুধু তাই নয়, আপনি যেটা বলছেন মুখ্য সচিব বলেছে, আমি নিজে আজকে মুখ্য সচিবের বিবৃতি শুনেছি, তিনি বলেছেন কালকে হাইকোর্টের অর্ডার অনুযায়ী, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী প্যান্ডেমিকে কন্ডিশনে এইভাবে একসাথে জমায়েত করা যায় না। তাহলে আপনারা যখন মিটিং মিছিল করছেন, তখন আপনাদের মিটিং মিছিলগুলো আমি মুখ্য সচিবের বক্তব্যটাই শুনিয়ে দিই। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শোনাবো একটু পরে, শোনাবো। আমি নিঃসন্দেহে আমাদের যারা প্রডিউসার রয়েছেন তাদেরকে একটু সময় দেবো। আমি একটু দেবজ্যোতির কাছে আসবো। দেবজ্যোতি, যে বিষয়ে জানতে চাইবো আপনার কাছ থেকে, যেটা অভিযোগ করছেন মণিশঙ্কর, যে যেখানে বলা হচ্ছে অর্জুন সিং এর বডিগার্ড, অথচ তার বডিগার্ডের পাওয়া গেছে অন্য জায়গায়, অর্জুন সিং ছিলেন অন্য জায়গায়, বন্দুক নিয়ে মিছিলে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে যদি আমাদেরকে বন্দুক নিয়ে এই মিছিল করতে হতো, তাহলে প্রত্যেকটা বিজেপি কর্মীর হাতে বন্দুক থাকতো। বিজেপির যেটা তো দেখা যায়নি যে বাকিদের কাছে আছে, বাকিদের কাছে যদি থাকতো তাহলে তারা চালাতো। কেউ যখন চালায়নি, কারোর কাছ থেকে যখন পাওয়া যায়নি, তার মানে তার কাছে না চালালে এখান থেকে যদি তাদের কাছে মেশিন থাকতো, তারা মিছিলের মধ্যে গুলি চালাতো। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পূর্ব পরিকল্পিত পরিকল্পনা। এই ধরনের পরিকল্পনা নিয়ে যাওয়া হয়েছিল গেরিলা কায়দায়। এই জন্যই সুরেন্দ্র বসু তার আগের দিন বলেছিল যে গেরিলা কায়দায় নবান্নকে ঘিরে ফেলা হবে, গেরিলা কায়দায় নবান্ন অভিযান হবে। অর্থাৎ এই যে আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশের দেবজ্যোতি বক্তব্য শুনুন। আপনি এটাকে সমর্থন করছেন? মিছিলে বন্দুক নিয়ে সমর্থন করছি না। আমি বলছি যে যদি এটা বিজেপির তরফ থেকে হতো, তাহলে বাকি লোকেদের কাছেও বন্দুক থাকতো। এটা 1 নম্বর পয়েন্ট। সেটা আপনাকে প্রুভ করতে হবে, সেটা আপনি বলছেন আপনাদের রাকেশ সিং কি করে সেটা তো আমরা জানি। আপনাদের রাকেশ সিং কি করে সেটা না, আপনি তাহলে বলছেন কি বলবিন্দর সিং বিজেপির লোক নন? বলবিন্দর সিং বিজেপির লোক নন কি না নন সেটা কথা না এখানে। দিলীপ ঘোষ রাজ্যের সভাপতি, সে বিবৃতি দিচ্ছে তাদের দলের ইলিগাল। আবার বন্দুকটা সেখানে ক্যারি করা উচিত কি উচিত না, সেখানে দাঁড়িয়ে বন্দুক কোনোদিন এখানে মিছিলে ক্যারি করা উচিত না। সেইখানে দাঁড়িয়ে যদি সেই বন্দুক সেখানে ক্যারি করা হয়ে থাকে, সেখানে ধরা পড়েছে, অ্যারেস্টেড, অলরেডি অ্যারেস্টেড,
সেটা মাথা পেতে নেওয়া হবে। চিকিৎসক, আমার খুব অদ্ভুত লাগছে উনি কি করে এই কথাটা বলছেন যে আমাদের তাহলে প্রত্যেকের কাছে বন্দুক পাওয়া যেত, তার মানে একটা এইটাকে গণতন্ত্র বলে? গণতান্ত্রিক মিছিলে বন্দুক নিয়ে যাওয়া হবে? একখানা সেন্টেন্স ইনফ্যাক্ট বাদ দিয়েই তৈরি হয়। গণতান্ত্রিক মিছিলে বন্দুক, গণতান্ত্রিক মিছিলে কোনোদিন বন্দুক নিয়ে যাওয়া উচিত না, এটা সকলেরই বক্তব্য। তাহলে নিয়ে গেল কি করে? আসলে বন্দুক নিয়ে গেলেন কি করে? ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক নেতা হলো, রাজনৈতিক কর্মীরা হলো বিজেপির বাইরে উত্তরপ্রদেশ, বিহার থেকে ভারতের হুলিগানরা। অর্জুন সিং তো ওনাদের দলে ছিল, তাই অর্জুন সিং এর কাদের কাছে বন্দুক থাকতে পারে ওনারাও খুব ভালো জানেন। এই জন্য বলবিন্দর সিংকে ওনাদের পুলিশ প্রশাসন ধরতে পেরেছে, যেগুলো ওনাদের একটা টাইমে ওনাদের কাজে লেগেছে, এখন ওনাদের কাজে লাগছে। একে অপরের এরা দোষর যদিও, কারণ অর্জুন সিং যখন তৃণমূলে ছিল তখনও কিন্তু অর্জুন সিং এইভাবেই তার বাহুবলীগুলোকে কাজে লাগিয়েছে, তখন কিন্তু তৃণমূলের মুখে একবারও শোনা যায়নি তার বিরুদ্ধে কোনো কথা, কারণ তাদের দলে ছিল। আজকে যখন সে বিজেপিতে চলে গেছে তখন তার এক একটা ইতিহাস সমস্ত বেরিয়ে আসছে। আজকে এই মনীষ শুক্লাকে নিয়ে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটছে, আজকে মনীষ শুক্লাকে কেন্দ্র করে, এই মনীষ শুক্লা ব্যক্তিটি কে, তার ব্যাকগ্রাউন্ড কি, আজকে এটা তৃণমূলের থেকে ভালো কেউ জানে না। দিদি, এই যে পূর্বতন কোন রাজনৈতিক দলে ছিল সেটা দেখলে তো তাহলে তো অর্জুন সিং কংগ্রেসের ছিল, চারটে দলে করেছে, বিজেপিও করছে, সেটা ব্যাপার না। কিন্তু বিষয়টা হচ্ছে যখন তাদের দলে ছিল তখন তারা কিন্তু কোন রকম ভাবে ঘটনাগুলো সামনে আসছে, ধরা হচ্ছে, অভিযোগ হচ্ছে, তাই তো প্রশ্ন তোলা হচ্ছে। তখন যে অভিযোগগুলো এসছে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে। যদি অর্জুন সিং এর বিরুদ্ধে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি কোনো রকম ব্যবস্থা না নিত, তার প্রতি কোনো রকম সদিচ্ছা না দেখাতো, তাহলে এই তৃণমূল সরকারের জামানাতেই অর্জুন সিং এর নামে এতগুলি কেস থাকতো না। কেস নতুন দেবজ্যোতি, অর্জুন সিং এর তৃণমূলের আমলে অর্জুন সিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল কি ছিল না? তৃণমূলের আমলে যা যা কেস রয়েছে সেইগুলো প্রশাসন বলবে, সেইগুলো পুলিশের কাজ, সেটা কোর্টের বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে সেটা পুলিশের কাজ, সেটা কোর্টের কাজ। সেখানে আপনি কেউ বলতে পারেন উইদাউট এনি কাইন্ড অফ ইনভেস্টিগেশন রিপোর্ট থাকবে, সেখানে যা যা থাকবে সেই অনুযায়ী। তাহলে কেন বলা হচ্ছে যে পুলিশ বারবার করে হ্যারাস করছে ডেকে? যদি অভিযোগ থেকেই থাকে এবং পুলিশ যদি ডাকে আপনার যদি হ্যারাসমেন্টটা তখনই হবে যখন আপনি এত বছর ধরে একটা কেস চালিয়ে যাচ্ছেন, সেখানে কোনো রিপোর্ট প্রডিউস করতে পারছেন না। আপনি এখানে রিপোর্ট প্রডিউস করবেন, রিপোর্টের এগেইনস্টে কেস হতে পারে, সেটা কোর্টে উঠবে। আপনি খালি ডাকবেন, ডেকে হাজিরা দেবেন, সেটা তো অবভিয়াসলি হ্যারাসমেন্ট। সে তো এরকম একাধিক কেস রয়েছে যেখানে সিবিআই তদন্ত করছে, বছর পর বছর ধরে চলে যাচ্ছে। কিন্তু আমি যে বিষয়টা জানাচ্ছিলাম, সুস্মিতাদি যে কথা বললেন যে মুখ্য সচিবের যে বক্তব্য, এবং মুখ্য সচিব তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক একদম নির্দেশ যে রাস্তা বন্ধ করে কোনো রকমের মিছিল মিটিং করা যাবে না, সেখানে বসা যাবে না, সেই নির্দেশ, এবং এই মুহূর্তে যে প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে সেই যে মহামারী আইন, তাকেও কোথাও গিয়ে এই যে মিছিল, বিজেপির এই যে নবান্ন অভিযান, সেটা কোথাও গিয়ে সেটাকেও মানে রক্ষা করছে না, অর্থাৎ সেই আইন ভঙ্গ করছে। কি বলেছেন মুখ্য সচিব, শোনাবো আপনাদের। সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম নির্দেশ, গতকালই সুপ্রিম কোর্ট জনস্থানে আন্দোলন করার ব্যাপারে একটি নির্দেশ দেয়, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অতিমারি উপলক্ষে প্যান্ডেমিকের কনটেক্সটে কেন্দ্রীয় সরকার এবং এনডিএমএ অ্যাক্ট এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির যে নির্দেশ, তারও এটা পরিপন্থী। তাছাড়া নবান্নের চারপাশে তো 144 ধারা আছেই। আমরা সেই চিঠিতে যে লাস্ট প্যারাগ্রাফ দিয়েছিলাম সেটাকে পড়ে শোনাচ্ছি। Therefore, we said, we request you kindly to help us, আমরা সাহায্য চেয়েছিলাম, in providing you necessary help for peaceful and democratic rallies within the allowable parameters. যা কিছু allowable parameter আছে তার মধ্যে থেকে আমাদের দয়া করে আপনাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাবেশ, মিছিল ও আন্দোলনে
সাহায্য করবার সুযোগ আমাদের করে দিন। এই জায়গাতে দাঁড়িয়ে সুস্মিতাদি যেটা আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন, এবং নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের যেই নির্দেশ যে রাস্তায় সেখানে রাস্তা আটকে বিক্ষোভ করা যাবে না, শাহিনবাগকে মাথায় রেখে মূলত এই মামলার রায় দেওয়া হয়েছে, সেই জায়গায় তো কোথাও গিয়ে বিজেপি প্যান্ডেমিক সিচুয়েশনের যে আইন, একাধিক আইন ভঙ্গ করেছে বিজেপি নেতা কর্মী। না, একাধিক আইন ভঙ্গ করেছে, অবশ্যই একাধিক আইন ভঙ্গ করেছে। মিছিল করে যাওয়া, শুনুন, আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনে বর্তমানে ভারতের অর্থনৈতিক অবস্থার সাথে সাথে বর্তমানে ভারতবর্ষের যে অস্থিরতা সৃষ্টি হয়েছে হাতরাসের ঘটনাকে কেন্দ্র করে এবং আরো কিছু ঘটনাকে কেন্দ্র করে, যে কোনো রাজনৈতিক দল যদি মনে করে আমরা ঘরে বসে থাকবো, কেউ বসে থাকতে পারছে না, কারণ আমাদেরও সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। আমরা মহিলারা যেমন হাতরাসের কাণ্ডকে কেন্দ্র করে আমরা বিভিন্ন মহিলা সংগঠনরা আমরা রাস্তায় নামছি, আমরা মিটিং মিছিল করছি, এটা ঘটনা করছি এবং তৃণমূলও করছে। তৃণমূল আজকেও করেছে হাতরাসের ঘটনাকে কেন্দ্র করে। বলছেন যে শান্তভাবে যদি করা যেত, শান্তিপূর্ণভাবে যাতে মিছিল হয়, শান্তিপূর্ণভাবে আবেদন তারা রেখেছেন। শান্তিপূর্ণভাবে মিছিল বিজেপিও করতে চায়নি এবং তৃণমূলও করতে দিতে চায়নি। আমি যদি এই কথাটা আপনাকে বলি যে দুপক্ষই চাইনি যে শান্তিপূর্ণভাবে হোক, কারণ এই দুপক্ষই একটা জিনিস এর দিকে এগিয়ে চলেছে। আজকে কিন্তু আপনি প্রিভিয়াস দিনগুলোর কথা চিন্তা করলে আপনি মনে করবেন যে এই বিজেপিকে কিন্তু তৃণমূলই হাত ধরে বাংলার বুকে ঢুকিয়েছিল, এবং আজকে এদের একটা অদ্ভুত সেটিং চলছে এই দিদি আর মোদির। অদ্ভুতভাবে এরা ভোটটাকে পোলারাইজ করছে, জাস্ট বিজেপি ভার্সেস তৃণমূল। এরা কিন্তু অন্যান্য দলগুলোকে সরিয়ে দিয়ে শুধু এদের লড়াইটাকে ইন্ডিকেট করতে চাইছে, এবং এটাকে ইন্ডিকেট করার জন্যই এটাকে ঘটনা অদ্ভুত সেটিং চলছে। যে সেটিং এ মিছিল হলে বন্দুক বোমা হচ্ছে, পাল্টা পুলিশ মারধর করে। আসলে সুস্মিতাদি ঠিকই বলেছেন। সুস্মিতাদিরা আসলে কংগ্রেস ভারতীয় রাজনীতি থেকে এতটাই বিলুপ্ত হয়ে পড়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে বিরোধী মুখ হিসেবে আমাকে বলতে দিন এবং আমি বলে আমাকে বলতে দিন, সুস্মিতাদি একটু শুনি। এবং সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের বিরোধী রাজনীতির মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রতিবাদী মুখ হিসাবে যেভাবে ভারতবর্ষের সার্বিকভাবে তার প্রভাব বিস্তার করছে, এবং সেখান থেকে কংগ্রেসের ক্রমশ হারিয়ে যাওয়া, এই ফ্রাস্ট্রেশন থেকে সুস্মিতাদিরা এই কথাটা বলেছেন যে মোদি দিদি সেটিং। আসলে নিজেদের ব্যর্থতাটা ঢাকতে গিয়েই আজকে এই সেটিং এর প্রশ্নটা নিয়ে আসছে। যদি সেটিং হতো তবে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে এনআরসি আর এনপিআর নিয়ে প্রথমে যে ব্যক্তি প্রতিবাদ করেছিলেন ভারতবর্ষের প্রতি, সেটা রাহুল গান্ধীও করেননি, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী করেননি। যে করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যে করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি নিয়ে এনপিআর নিয়ে প্রথম যিনি জিএসটি, ওই পুরো কবে ইলিশ দিয়ে ভাত খেয়েছেন, কবে ঘি দিয়ে ভাত খেয়েছেন, হাত শুকে লাগলে ছাড়ুন। 70 বছরে কি করেছেন, 70 বছরে কি করেছেন বাংলায় ভারতবর্ষের মানুষ জানে, ছেড়ে দিন সব কথা, ওসব ছেড়ে দিন। ঠিক আছে, ওইসব ব্যর্থতার দায় ঢাকার জন্য এইসব কথা বললেন না। আপনাদের রাজনৈতিক ব্যর্থতাকে ঢাকার জন্য আপনাদের দেউলিয়াপনা, আপনাদের রাজনৈতিক দেউলিয়াপনা, নেতৃত্বের অভাব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাহলে 1,000 কোটি টাকা সম্পত্তি হতো না। পরিবারতন্ত্রের কথা একদম পরিবারতন্ত্রে কেউ রাজনৈতিক সাংসদ হতে পারে, তার মানে পরিবারতন্ত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী নয়। সুস্মিতাদি গান্ধী পরিবারের বাইরে এই মুহূর্তে তো ভাবতেও পারছে না কংগ্রেস, নাহলে একজন সভাপতি বাছাই করে উঠতে পারলো না এখনো পর্যন্ত। যেখানে 23 জন শীর্ষস্থানীয় নেতা চিঠি করলেন সভানেত্রী সোনিয়া গান্ধীকে, তারপরে করতে পারলেন না। সেটা আমাদের আজকে আলোচনার বিষয় নয় মণিশঙ্কর, না আমাদের সেটা আজকে আলোচনার বিষয় না। আমি দেবজ্যোতির কাছে আসবো, মণিশঙ্কর এইটাই বলুন যে গান্ধী পরিবারের বাইরে দাঁড়িয়ে কেউ কংগ্রেস পার্টিটার নেতৃত্ব দিতে পারবে না। আসলে এটা গান্ধী লিমিটেড কোম্পানি। মণিশঙ্কর প্লিজ। অমিত শাহের ছেলে জয় শাহ কি করছে আপনারা তার হিসাব করুন। দেবজ্যোতি সুস্মিতা দি যেটা বলছেন, সুস্মিতা দি প্লিজ
সুস্মিতাদি যেটা বলছেন, আমি আপনারই বলা ইয়ে নিয়ে প্রশ্ন করবো দেবজ্যোতির কাছে, যে বলছেন দিদি ভাই, এটা বারবারই বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দিদি ভাই মোদি ভাইয়ের মধ্যে একটা কোথাও গিয়ে জোট রয়েছে আর কি, অদৃশ্য জোট। ওনার সঙ্গে কোনো জোট নেই। যেখানে দাঁড়িয়ে উনি এই কথা বলতে পারেন, স্টেজের উপর দাঁড়িয়ে এরকম কথা বলতে পারেন যে আমাদের প্রধানমন্ত্রীকে আমরা কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, সেখানে পশ্চিমবাংলায় যখন উনি আসছেন হেলিকপ্টারে করে নামছেন, তখন তিনি মাইকের মধ্যে বলছেন কাকড় দিয়ে বালি দিয়ে লাড্ডু বানিয়ে খাওয়াবো। তাদের সঙ্গে কোনোদিন কোনো মিল হতে পারে না, কোনো জোট হতে পারে না। এমনকি এটার বলার পরে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ হয়নি এমনটা নয়। অবভিয়াসলি সাক্ষাৎ হবে, আমরা সবার সঙ্গে ভালো রিলেশন মেইনটেইন করতে চাই, কিন্তু তাই বলেই না যে জোট করতে চাই। আমরা চাই তিনি একখানা মাননীয় একখানা সিএম, তার সঙ্গে বসে বৈঠক হতেই পারে, তার সঙ্গে হাত মেলানো হবে না কোনোদিন। তাই কি সুস্মিতা দি এই জায়গাতে দাঁড়িয়ে কি বলবেন? এবং আরেকটা বিষয় দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সুস্মিতা দি তুলছেন, যে কোথাও গিয়ে বিজেপিকে তোলার জন্যই এই ধরনের গোটা পরিস্থিতিটা ক্রিয়েট করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। যদি তোলার জন্য ক্রিয়েট করা হয় তাহলে মানে উই আর রিয়েলি লাকি, তাহলে আমাদের খুব মানে এটা তো আমাদের জন্যই ভালো। যদি কোনো রকম ভাবে অন্য রাজনৈতিক দল যদি আমাদেরকে সাপোর্ট করে, আমাদের আইডিয়ালিজম মেইনটেইন করে, তাহলে সেটা তো আমাদের জন্য ভালো। সর্বভারতীয় দল যারা কেন্দ্রীয় শাসক দল, তাদেরকে এই রাজ্যে তুলতে হবে, অন্য একটি দলের সাহায্য নিয়ে উঠতেও হবে। সাহায্য নিয়ে ওঠার ব্যাপার না এটা কোনো রকম। ওনার যদি মনে হয় উনি আমাদেরকে তুলবে, তাহলে উনি সাপোর্ট সিবিআই তদন্ত দিনের পর দিন চলছে, আজ পর্যন্ত সারদার তদন্তের একটা কোনো ফলাফল মানুষ দেখতে পেয়েছে? শাসক দলে তাদের লাভ কি যদি বিজেপিকেই তোলে? বিজেপি উঠে লাভটা কি হবে? শাসক দলে তো অবশ্যই লাভ আছে। শাসক দল জেলে যাওয়া থেকে আমার ক্ষমতা চলে যাওয়া ভালো, আমার জেলে যাওয়া থেকে আমার ক্ষমতা চলে যাওয়া ভালো। বলছে জেলে যাবে, হয়তো সিবিআই তদন্ত হলে অনেকেই জেলে যাবে, অনেক নেতা মন্ত্রীরা। সিবিআই ইডি তদন্ত তো চলছে, রবার্ট বাদ্রার বিরুদ্ধে তদন্ত চলছে। হ্যাঁ, রবার্ট বাদ্রার বিরুদ্ধে তো তদন্ত চলছে। শুনুন, রবার্ট বাদ্রার বিরুদ্ধে রবার্ট বাদ্রাকে ডাকলে তখন শুনুন, রবার্ট বাদ্রার বিরুদ্ধে তদন্ত চলছে। রবার্ট বাদ্রার বিরুদ্ধে যদি তদন্তে কোনো নিশ্চয়ই যদি তার কোনো অপরাধ বের হয়, তবে তাকে শাস্তিমূলক সিদ্ধান্ত নেবে সরকার, অবশ্যই নেবে। কিন্তু যাদের এগেইনস্টে আরো সিবিআই তদন্তগুলো চলছে, এবং যেই তদন্তগুলো ছিল অমিত শাহের এগেইনস্টেও প্রচুর ছিল, মনে করে দেখুন সেই দিনগুলো, তাহলে সেই তো সমস্ত তদন্তগুলোরও ফলাফল বের করা উচিত। যেমন আজ পর্যন্ত সেরকম ভাবে যদি, আমি তো বারে বারে বলছি, যদি প্রিয়াঙ্কা বাড্রার হাজবেন্ডের কোন রকম ভাবে কোন রকম কোন অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাকে শাস্তিমূলক সিদ্ধান্ত, শাস্তি কি দেওয়া হবে? সিবিআই তদন্তের উপর আপনাদের আস্থা আছে তো? অবশ্যই আস্থা আছে। তবে আজকে যেই তৃণমূল সরকার আজ রাজত্ব করছে, এই তৃণমূল সরকারই কিন্তু বলেছিল সিবিআই হচ্ছে কংগ্রেস ব্যুরো ইন্টেলিজেন্স, ঠিক আছে? আজকে কিন্তু আবার সিবিআই কে বলা হচ্ছে সিবিআই বিজেপির হয়ে কাজ করছে। তার মানে যখন কেন্দ্রীয় সরকার যেটা বলেছে সেটা নিশ্চয়ই মনে আছে, খাঁচায় বন্দী তোতাপাখি। দেখুন, সিবিআই সুপ্রিম কোর্ট নিজে বলেছেন যে খাঁচায় বন্দী তোতাপাখির মতো যখন যে কেন্দ্রের সরকারে থাকে, সে তার মতন করে সিবিআইটাকে ব্যবহার করে। কোনো একটা রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে পরাস্ত করতে না পেরে বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করে সিবিআই দিয়ে হ্যারাস করিয়ে মিথ্যে অভিযোগের দায় দিয়ে আজকে যে হেনস্থা করে সিবিআই দেখে জুজু দেখানো হয়, সিবিআইকে জুজু হিসেবে কেন্দ্র সরকার যেই ক্ষমতায় থাকে, সে ভারতীয় জনতা পার্টি হোক, কংগ্রেস হোক, তারা দীর্ঘদিন ধরে এই জিনিসটা করে যাচ্ছে। যে কারণে আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত সিবিআই প্রতি ভরসা হারিয়ে ফেলেছে। যে কারণে আজকের দিনে দাঁড়িয়ে হাথরাস কাণ্ডে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর যোগী সরকার যখন সিবিআই তদন্তের দাবি করা হয়েছে, সিবিআই তদন্তের সুপারিশ করেছে, তখন নির্যাতিতার পরিবার তারা বলছেন আমরা সিবিআই তদন্ত চাই না, আমরা চাই সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতির অধীনে বিচার বিভাগীয় তদন্ত হোক, তাহলেই প্রকৃত দোষী শাস্তি পাবে। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় ভারতবর্ষের মানুষের কাছ থেকে যে সেন্ট্রাল ব্যুরো এজেন্সি, যে সব থেকে বড় ক্রাইম, আমাদের যে সব থেকে বড় তদন্ত এজেন্সি, তার প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছে। আপনারা তো রাম মন্দিরের সময় তো এও বলেছিলেন যে সুপ্রিম কোর্টটাও বিজেপি চালায়। হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিজেপি, সুপ্রিম কোর্টের ভারতীয় জনতা পার্টির বিধায়কের ছেলের বাইক চালিয়ে ঘুরে বেড়াচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি। থেকেই প্রমাণিত হয় যে বিজেপির সাথে বিচারপতিদের কতটা যোগাযোগ। তাহলে আজকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন চিদম্বরম ছিলেন,
চিদম্বরম বলছি, যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আর তখন সেই সময় যখন অমিত শাহের এগেনস্টে যখন সিবিআই তদন্ত হয়েছিল, আজকে সেম ভাবে অমিত শাহ যখন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন তিনি কিন্তু সেই সিবিআই তদন্ত আবার ঘুরিয়ে নিয়ে আসলেন। তাহলে এটা আমরা বলবো না কোনো পার্সোনাল গ্রাজ থেকে এই জিনিসটা হচ্ছে, সিবিআই কে কাজে লাগানো হচ্ছে। তার মানেই তো যে আমি যেটা বললাম, তাহলে আপনি সিবিআই এর উপরে আস্থা রাখছেন কি করে? আপনি একবার বলছেন পার্সোনাল ভাবে কাজে লাগানো হচ্ছে সিবিআই কে। শুনুন, আমি যদি আমার এই গণতান্ত্রিক দেশে আমি যদি আমার গণতন্ত্রের উপরে ভরসা না রাখতে পারি তাহলে তো আগামী দিনে আমি চলবো কি করে আমি দেশে? আজকে সিবিআই এর উপরে যেমন আমরা ভরসা রাখতে, যদি আমি বলি আমি সিবিআই এর উপরে ভরসা রাখতে পাচ্ছি না, আমার তাহলে তদন্তটা করবে নাকি আপনি আমাকে বলুন। বলুন তাহলে মানুষ কার উপরে বিশ্বাস করবে? মানুষ কার উপরে বিশ্বাস করবে আপনি বলুন। কেন রাখতে পারছে না দেবজ্যোতি? কেন রাখতে পারছেন না আজকে? কেন সিবিআই এর উপর ভরসা রাখতে পারছে না মানুষ? আমি বলছি যে কেউ আপনারা যখন পুলিশ প্রশাসনের উপর ভরসা, বিচার ব্যবস্থার উপর ভরসা নেই, প্রশাসনের উপর ভরসা নেই, সিবিআই এর উপর ভরসা নেই, সিবিআই এর উপর ভরসা নেই, তাহলে কেন নেই? তাহলে ভরসা রয়েছে একমাত্র ভগবানের উপর। সেই জন্যই আমাদের নারাগা জয় শ্রীরাম। না কেন নেই মানুষের ভরসা? তাহলে শ্রীরামের আজকে এই হাউসের যে প্রোগ্রাম, 1 মিনিট এবার আমি বলি। আজকের দিনে দাঁড়িয়ে আপনি হিন্দু, আমরা 3-4 জন এখানে যারা বসে আছি সবাই হিন্দু। আমার গলাতেও রুদ্রাক্ষের মালা আছে, সকালবেলা শিব পুজো করে বেরোই। আমাকে হিন্দুত্ব শেখাবেন না। যেটা বলছেন আজকের দিনে দাঁড়িয়ে, আজকে শুনুন, বিচার বিভাগ নিয়ে কথা হচ্ছে, বিচার ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে, ভারতবর্ষের ব্যুরো এজেন্সিতে নিয়ে যখন কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি মণিশঙ্কর প্লিজ, সুস্মিতাদি, যদি আমি আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন, বারবার আপনি বলছেন যে কেন বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে পারছেন না, কেন সিবিআই এর উপর ভরসা রাখতে পারছেন না, কেন পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না, কেন পাচ্ছেন? আমি সেটাই জানতে চাইছিলাম। আপনাদের কি আছে ভরসাটা? আপনাদের ভরসা আছে কি? তাহলে কি করে বলেন যে দোষীদের, তাহলে কি করে বলেন অভিযুক্তদের এনকাউন্টার করা হবে? তাহলে কি করে বলেন অভিযুক্তদের এনকাউন্টার করা হবে দোষ প্রমাণ হওয়ার আগে? প্রথম কথা হচ্ছে, যেখানে আমাদের দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কাজ করবে না সেখানে দাঁড়িয়ে আমরা অ্যাপিল করবো সিবিআই এর কাছে। সিবিআই এর যদি তদন্ত সাকসেসফুল না হয় সেখানে দাঁড়িয়ে যেই এনকাউন্টার হয়েছিল সেটা দেখানো হয়েছিল, সেটা বলা হয়েছে, সেটা সকলে জানে যে সেই গাড়ি উল্টে সেখানে গেছিল, যেই রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের গাড়ি উল্টে গেছে, সেখান থেকে তারা পালাতে হয়েছে, সেখানে দাঁড়িয়ে এনকাউন্টার করা হয়েছে। এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। পুলিশ কেন তাকে, একজন অভিযুক্তকে, একজন দোষীকে আদালতে নিয়ে যেতে পারলো না? প্রশাসন একখানা গাড়ি উল্টে যাওয়া পুলিশের উপর নির্ভর করে না, গাড়ির চালকের উপর নির্ভর করে। হতেই পারে একখানা রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেইটার জন্য কি তাই যে আমি বলি বিকাশ দুবে যদি অ্যারেস্টেড হওয়ার পর কোর্টে সমস্ত কিছু শুধু হতে পারে যদি এরপর চলে। বিকাশ দুবের মুখ দিয়ে আজকে যোগী সরকার থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি করেছে, বহু খুন করেছে, প্রত্যেকের নাম যোগী সরকার, ইভেন নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠ লেভেলে তার যোগাযোগ ছিল, যোগীর সঙ্গে তার যোগাযোগ ছিল, সমস্ত নামগুলো, রাঘব ওয়ালদের নামগুলো সমস্ত সামনে বেরিয়ে আসতো। তাই আগেই তাকে চ্যাপ্টার ক্লোজ করে দেওয়ার জন্য রাস্তায় এনকাউন্টারের নাটক করে তাকে মেরে ফেলা হলো, যাতে তার মুখ দিয়ে, বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তার মুখ দিয়ে সত্যি কথাটা না উদ্ঘাটিত হয়। বেশ, আমি একটু সুস্মিতাদির কাছে আসবো। সুস্মিতাদি, আজকে যে আমরা গোটা দিন ধরে যে মিছিল এবং মিছিলকে ঘিরে যে ধুমধুমার কাণ্ড দেখলাম, বিরোধী রাজনৈতিক দল হিসেবে আপনি কি মনে করেন যে কোথাও গিয়ে এই মিছিলের পরে বিজেপি কি আপনাদেরকে ছাড়িয়ে, আপনাদের বামেদের ছাড়িয়ে কয়েক কদম এগিয়ে গেল বিরোধী দল হিসেবে? নিঃসন্দেহে তারা অন্যতম বিরোধী দল, যদিও বিধানসভায় বিরোধী দলের তকমা আপনাদের কাছেই রয়েছে। শুনুন, এখনো পর্যন্ত বিধানসভায় বিরোধী দলের তকমা আমাদের কাছে আছে। আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরোধী দলের নেতা আব্দুল মান্নান বিধানসভার নেতা, এখনো অবস্থা আমরা সেই জায়গাতে আছি। কিন্তু একটা কথা অস্বীকার করলে চলবে না, আমরা যেহেতু রাজনীতিটা মাঠে ময়দানে করি, আমরা কিন্তু ওই কিছু কিছু ওনাদের নেত্রী বলেন যে স্নো পাউডার মেখে অনেকে এসে চ্যানেলে বসেন, আমরা কিন্তু স্নো পাউডার মেখে চ্যানেলে বসার লোক না, আমরা কিন্তু রাস্তায় নেমে রাজনীতিটা করি। সুতরাং আপনি কংগ্রেসের অস্তিত্ব করবেন না তো? ধৈর্য ধরুন,
গেছে বলে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। চুপ করুন, সিপিএম এর কাছে বিক্রি হয়ে গেছিল বলে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। কথাটা বলতে দিন, শেষ করতে দিন। আমাকে প্রশ্নটা করেছেন, মণিশঙ্কর প্লিজ। আমরা রাস্তাঘাটে চলি, আমরা মানুষের সাথে কথা বলি, সাধারণ মানুষের সাথে কথা বলি, এটা কিন্তু ঘটনা। আমরা যদি অস্বীকার করি, আমরা মিথ্যে কথা বলবো। পশ্চিমবঙ্গে আমাদের সংগঠনে কিছুটা আমরা ক্ষয়িষ্ণু হয়েছি, আগে থেকে কিছুটা হয়েছি ক্ষয়িষ্ণু আমরা। না শুনুন, যখন আপনি আমাকে প্রশ্ন করেছেন তখন পুরোটা বলতে দেবেন। কিছুটা ক্ষয়িষ্ণু আমরা হয়েছি, ঠিক আছে, কিন্তু কিছুটা ক্ষয়িষ্ণুর সাথে এটা দেখতে হবে। তাই বলে আমরা যখন বামেদের সাথে জোট করে আমরা যখন চারিদিকে আন্দোলন করছি, মানুষের কাছে যে আমাদের গ্রহণযোগ্যতা একেবারে নেই সেটা বললে তো হবে না, আমাদেরও গ্রহণযোগ্যতা আছে। তবে বিরোধী দল হিসাবে বিজেপি উঠে একটা জায়গায় এসছে, এটা ঘটনা, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু মানুষ সেটাকে আজকের এই দিনটাকে দেখে, এই কালা দিনটাকে দেখে, এই তৃণমূল এবং বিজেপি এই যে লড়াই, এই জিনিসটাকে মানুষ কিভাবে নেবে সেটা কিন্তু একটা ভাববার বিষয় আছে। কেন মানুষ কিন্তু ত্রিপুরাকে দেখছে। ত্রিপুরায় আজকে যে বিজেপি সরকার চলছে, সেই বিজেপি সরকারের বিপ্লব দেবের নেতৃত্বে কি চলছে ত্রিপুরায়, সে মানুষ দেখতে পাচ্ছে। মানুষ কিন্তু দেখতে পাচ্ছে না তা না। বাংলায় যদি আগামী দিনে বিজেপি আসে, তাহলে সেই দিনটা কি কালো অন্ধকার দিন আসবে সেটাও তারা জানে। আজকে গোটা দেশে তো ক্ষমতায় বিজেপি রয়েছে, গোটা দেশে বিজেপি ক্ষমতায় আছে। দেখতে পাচ্ছেন তো ভারতবর্ষের অর্থনৈতিক কেন্দ্রে, আজকে দেখছেন তো ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামোটাই ভেঙে পড়েছে। আজকে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আপনি বলুন তো, ভারতবর্ষে যেটা আমরা বলতাম ইউনিটি ইন ডাইভার্সিটি, সেই জিনিসটা কি আছে আপনি বলুন তো? আন্দোলন কোথায়? কংগ্রেস আন্দোলন নেই, প্রত্যেকদিন আমরা আন্দোলন করছি, প্রত্যেকদিন, ইচ এন্ড এভরি ডে হয়তো আন্দোলন করছেন, সেই দাবি করতে যাচ্ছেন। আমরাও দেখাই তো রাহুল গান্ধী আন্দোলন করছেন, দেখাচ্ছি তো। আমি মণিশঙ্কর আপনার কাছেই আসবো, এই প্রসঙ্গে আসবো। মণিশঙ্কর আপনার কাছে আসবো, যে বিষয়ে জানতে চাইবো যে বিজেপির আজকের এই নবান্ন অভিযান, সত্যিই কি শাসক দল একটু ভয় পেল আজকের এই নবান্ন অভিযানকে ঘিরে? ধরুন, আজকে যে বিজেপির যে নবান্ন অভিযান হয়েছে, এইটাকে একটা নবান্ন অভিযান এবং গেরিলা পদ্ধতিতে যে ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে বাংলার মানুষকে ত্রস্ত করা হয়েছিল, রাস্তায় বেরোনো যাবে না, এই হবে, টিভিতে পয়সা খরচা করে অ্যাড দিয়ে নবান্ন অভিযানের অ্যাড হয়েছে। দাঁড়ান, আমাকে বলতে দিন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই নবান্ন অভিযান পুরোটাই ফ্লপ প্রোগ্রাম। এর থেকে বেশি করে আমি বলবো আমাদের রাজনৈতিকভাবে বিরোধী, এখন তারা জোটে আছেন, এই সুস্মিতা দিদের সঙ্গেই আছেন বাম, তারা যখন নবান্ন অভিযান করেছিল এর থেকে প্রচুর সংখ্যক লোক আমরা দেখতে পেয়েছিলাম। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির এই বিক্ষিপ্ত দু চার বছর লোক এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ছিল আর লাস্টে হোলি খেলে বাড়ি এসছে, এটা নবান্ন অভিযান বলে আমরা মনে করি না। ফ্লপ শো বলছেন দেবজ্যোতি, কি বলবো? ওখানে ফ্লপ শো হলে অতগুলো পুলিশ সূচনা দিলেন কেন? ওনার আগের দিন থেকে পালিয়ে গেলেন কেন? একদিন আগে থেকে ডিক্লেয়ার করে বন্ধ করে পালিয়ে যান কি করে? তারপরের দিন করে যেত, সেইখানে দাঁড়িয়ে দরকার কি? সেখানে যদি লোকই না থাকে, আমাদের মিছিলে যদি লোকই না থাকতো, তাহলে লাঠি চার্জ কিসের? সেখানে দাঁড়িয়ে লোকজন ইনজিওর হলো কি করে? এত কষ্ট করতে যাচ্ছেন কেন? আপনারা একটা কাজ করুন না, ঝুলি থেকে আবার সিবিআই ওই ঝুলি থেকে বিড়ালটা বার করুন না, দেখবেন আবার সব ঢুকে যাবে। আপনারা এত কষ্ট করে মিটিং মিছিল করতে যাচ্ছেন কেন? হ্যাঁ, তাহলে আপনারা বলছেন যে সিবিআই করলে ওরা ধরা পড়বে, মানে বিষয়টা কংগ্রেস জানে আর কি, যে সিবিআই সিবিআইটাকে যে দীর্ঘদিন ধরে অপব্যবহার করেছিল, একই পয়সার এপি টপি পাশাপাশি বসে আছে, এটা থেকে একই পয়সার এপি টপি, কোনো পরিবর্তন নেই। আমি সেটাই বলছি যে কোনো পরিবর্তনটা রয়েছে, যে সিবিআই কোথায় কোথায় ব্যবহার করতে হয় কংগ্রেসের সেই অভিজ্ঞতা থেকে পরামর্শ দিচ্ছেন। তারাই তো অপব্যবহার শুরু করেছিল, তার সূত্র ধরে আজকে বিজেপি করছে। কংগ্রেসের আদর্শ বিচ্যুত হয়ে গেছিল বলেই তো আজকে সিবিআই কংগ্রেস তৈরি করেছিলেন। আরে বাবা, যখন আপনি দেখছেন একটা নৌকা ডুবতে বসেছে, যার আদর্শ বিকৃত, যে সিপিএম এর কাছে বিক্রি হয়ে গেছে, একটা ক্ষয়িষ্ণু পার্টি, বিক্রি হওয়া পার্টি, তার জন্যই তো তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। আমি মণিশঙ্করের কাছে একটা বিষয়ে আসবো, যে কথা বারবার করে বিজেপি বলছে যে ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গিয়েছেন, বিজেপি রাজ্য সভাপতি বলছেন, সত্যি কি ভয় পেয়ে চলে গিয়েছেন? কারণ কোথাও কি ইনফরমেশন ছিল যে এই মিছিলে বন্দুক, গুলি বা বোম পড়তে পারে, এই ধরনের কোনো আশঙ্কা? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দিয়ে সফর শুরু হয়েছে, আমরা প্রত্যেক বছরই দেখি 2011 পর থেকে তিনি প্রশাসনিক বৈঠক করেন, বাংলার মানুষের সুখ দুঃখ নিয়ে তার চিন্তাভাবনা আছে। তার সঙ্গে কে নবান্ন অভিযানে একটা সিন ক্রিয়েট করে ফুটেজ খাওয়ার জন্য এলো, আর কে পুলিশকে জুতো চাটাবে, এইসব বক্তব্য শোনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েট করেন না। তিনি তার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, রুটিন শিডিউল অনুযায়ী
অনুযায়ী তিনি উত্তরবঙ্গ থেকে শুরু করে ঝাড়গ্রামে গেছিলেন। হ্যাঁ, গণতান্ত্রিক আন্দোলন নিশ্চয়ই ফুটেজ খাওয়ার জন্য নয়। এই আন্দোলন তো আমরা দেখেছি গণতান্ত্রিক আন্দোলন যদি রাজনৈতিক দল থাকে, গণতান্ত্রিক আন্দোলন যদি গণতান্ত্রিক ভাবেই সম্পূর্ণভাবে হতো তাহলে আজকের মিছিলে বন্দুক ব্যবহার হতো না, আজকের মিছিলে বোম ফাটানো হতো না, আজকের মিছিলে পুলিশের প্রতি ইট বৃষ্টি করা হতো না। পুলিশ ফাটাচ্ছিল এটাকে কাঁদানে গ্যাসের সেলটাকে আপনারা শুনুন না, শুনুন, বিজেপির এই কোটি কোটি টাকা দিয়ে আইটি সেল পুষে রেখেছেন, আইটি সেল পুষে রেখেছেন, কাঁদানে গ্যাসটাকে বলছেন গো, কাঁদানে গ্যাসের সেলটাকে বলছেন গো, প্রমাণ করতে পারবেন না যে জিনিস। ভারতীয় জনতা পার্টির মিছিলে বন্দুক নিয়ে ধরা পড়ছেন, বলছেন আমি অর্জুন সিং এর সাথে ভাটপাড়া থেকে এসেছি, বলছে অর্জুন সিং এর সাথে ভাটপাড়া থেকে এসেছি, আমি অর্জুন সিং এর দেহরক্ষী। যদি অর্জুন সিং এর দেহরক্ষী হয়ে থাকে অর্জুন সিং হেস্টিংস এর মোড়ে আর তিনি জিটি রোডে ধরা পড়ছেন হাওড়াতে, তাহলে যে নেতা আর নেতার বডিগার্ড দূরত্ব 50 কিলোমিটার মাঝখানে, প্রশ্ন এখানে। এই জায়গাতে দাঁড়িয়ে আমি দেবো যদি আপনার কাছে কাঁদানে গ্যাসের সেল না, এখানে নীল জল ইউজ করা হয়েছে। আমরা পাড়ায় নীল জল ব্যবহার করতাম, পাড়ায় মুখ্য সচিব বলছেন হোলি রং ফর দ্য আইডেন্টিফিকেশন, ফর দ্য আইডেন্টিফিকেশন। আমি বলেছি এই নীল জলের বক্তব্য আছে। আমি একটা বিরোধী দল হিসেবে বলছি, আমার বিরোধী দলের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমার এটা প্রশ্ন, এবং এটা সত্যি আমার দুই বন্ধুর কাছেই আমার প্রশ্ন, এই নীল জল নিয়ে আজকে যে ব্যাপারটা চলছে না, এটা একটা অভিনব ঘটনা ঘটলো। ঘটনাটা হচ্ছে হঠাৎ করে দেখলাম আমরা যে আজকে নীল জল দেওয়া হলো। কেন? যখন মানে জল দেওয়া হয় রংটা নীল নয়, বেগুনি রং, বেগুনি বেগুনি, মানে ওরা বলছে নীল জল, বিজেপি দাবি করছে নীল জল, ওরা রঙও চিনতে পারছে না নাকি জানি না। এই জায়গায় একটা একটু বল, আসলে লাল রং ফিকে হয়ে গেরুয়া হয়েছে তো রঙের মারাত্মক। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমাকে কথাটা বলতে দিন। এই নীল জলের ব্যাপারটা কি বেগুনি জলের ব্যাপারটা হঠাৎ করে দেখা গেল আজকে ওয়াটার ফোর্স আসছে নীল রঙে। এইবার দেখেন তারা বলছে, এরা দাবি করছে, বিজেপি দাবি করছে ওর মধ্যে কোনো কেমিক্যালস ছিল যেটাতে অসুস্থ হয়ে পড়ে, যার জন্য নাকি রাজু বন্দ্যোপাধ্যায় বেশি করে অসুস্থ হয়ে পড়েছেন আজকে। এবং প্রচুর লোক ইনজয় হয়েছে। আপনি একটু চুপ দাঁড়ান এক সেকেন্ড। এইবার হচ্ছে কি, সঙ্গে সঙ্গে ওনারা দাবি করছেন, মানে ওনাদের পক্ষ থেকে মুখ্য সচিব দাবি করছে সরকারের পক্ষ থেকে যে ওইটি একদম হোলির রং। এবারে যখন খবরে সমস্ত মিডিয়াগুলো যখন প্রকাশ করছে খবর, তখন বলছে পুলিশ প্রশাসন এটাকে অপরাধীদের মানে আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করেছে, এটা ব্যবহার করেছে। আপনি আমাকে বলতে পারবেন এর সত্যতা? আপনি একজন মিডিয়ায় যে আপনি বসে আমাদের যে প্রশ্নটা করছেন, আপনি বলতে পারবেন এটা কোনটা সঠিক কোনটা বেঠিক? তাহলে যে আই উইল গো টু মুখ্য সচিব, যেখানে যে বলছেন উনি যেটা আইডেন্টিফিকেশনের জন্য পোস্ট যদি আইডেন্টিফিকেশন করা হয় ওই কারণেই জল। আমি একটা বিষয় বলি, এমন নয় যে এই জল কামানে এই প্রথম এই ধরনের কালার ব্যবহার হলো, আমরা এর আগে অন্য জায়গাতেও দেখেছি লাল কালার ব্যবহার করা হয়। জল কামানে যুব মোর্চার নেতা প্রেসিডেন্ট বলে দিলেন যে কোন স্টেটে আজকে এটা ব্যবহার লাল রং ব্যবহার হয়েছে, সেটা আমি জানি না। তেজস্বী সূর্য তিনি জানেন কি জানেন না, জানেন কি না জানি না আমি, এটা কিন্তু কালার ব্যবহার হয়, জল কামানে কালার ব্যবহার হয়ে থাকে। বাংলায় প্রথম যুব মোর্চাকে নিয়ে আন্দোলনে নেমে পুরো হিট প্রোগ্রাম, তালিকা কি করে বলবো যে সে কিছুই জানে না? কংগ্রেস বলছে না বিজেপি হিট প্রোগ্রাম, কিছুটা চাপ বাড়লো তো কংগ্রেসে। আপনি বলছেন তো সুস্মিতা দি, আপনি বলছেন তো হিট প্রোগ্রাম। হিট প্রোগ্রাম কেন বলতে হলো? আপনাকে বলতে দিন, এই আপনার এই প্রশ্নটাকে তুলেই আমি বলছি। এবার আমাকে বলতে দিন আমি কেন হিট প্রোগ্রাম বললাম। তার কারণটা হচ্ছে যেহেতু আজকে পুরুলিয়া থেকে এসে মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট গিয়ে ভবানী ভবনে বসে টোটাল ঘটনাটাকে তাকে দেখতে হলো, পর্যবেক্ষণ করতে হলো, এবং টোটাল ব্যাপারটাকেও তিনি ওখান থেকে বসে কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করলেন। তার মানে মুখ্যমন্ত্রী কিন্তু ঘুম উড়ে গেছে, এটা কিন্তু মানতে হবে। ঘুম উড়ে গেছে, পদক্ষেপ না করলে বলবেন মুখ্যমন্ত্রী এদিকে খেয়াল করছেন না, পালিয়ে রামের ওইমে সব সেটিং আছে, সেটা এখানেই প্রমাণিত। এসব ছাড়ুন, এসব ছাড়ুন, আপনারা এই যে তলে তলে মাসুতো ভাই, ভারতীয় বিজেপি পার্টির সাথে ভারতীয় কংগ্রেসের যে তলে তলে মাসুতো ভাই, ছাড়ুন। আপনারা বরাবরই কতটা নীতিতে বিশ্বাস করেন যে সিপিএম
যে সিপিএম ছেলের রক্ত মাখা ভাত মাকে খাইয়েছিল সেই সিপিএম এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে লড়াই করছে। তার মধ্যে আরেকটা প্রসঙ্গে সুস্মিতাদি আরেকটা প্রশ্ন সুস্মিতাদি বলছিলেন যে আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, একদম শেষ করতে হবে, মণিশঙ্কর সঙ্গে অনুষ্ঠান শেষ করতে হবে। একটা পার্টি আইসিইউতে আছে আর একজন ভেন্টিলেশনে আছে, তারা মিলে জোট করেছে। তারা কি প্রভাব ফেলতে পারে বাংলায় এটা মানুষের ওয়ান লাইন সুস্মিতাদি ওয়ান লাইন মণিশঙ্কর আর সময় নেই, ওয়ান লাইন 3% আর 7% আপনারা বলেন তো, ওই 3% আর 7% কে নিয়ে কিন্তু আগামী দিনে আপনাদের চিন্তা করতে হবে। আর আপনি যে বললেন না যে আমরা বামেদের সাথে করেছি জোট, এই বামেদের সাথে জোট করেছি আমাদের এতখানি মতের অমিল হওয়া সত্ত্বেও রাজনীতিতে কখনো কিছু না কোনো অসম্ভব নেই, নিঃসন্দেহে। আমাদের আজকে মণিশঙ্কর আজকাল সময় নেই, মণিশঙ্কর আজকাল সময় নেই, সুস্মিতাদি আজকাল সময় নেই, প্লিজ আমার অনুষ্ঠান বেরিয়েছে তাই এই এলিগেশন থাকবে, আপনি পরবর্তী সময়ে এর উত্তর দেবেন। বেশ, আপনার দাবি ওনার দাবি অনেক রকম থাকবে, কিন্তু রাজনীতিতে সত্যি বোধহয় অসম্ভব বলে কোনো কথা নেই। তবে বিজেপির আজকের এই নবান্ন অভিযান কতটা সফল কি অসফল সেটা বোধহয় সময় বলবে। দেবজ্যোতি, সুস্মিতাদি এবং মণিশঙ্কর, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ ভিউজ নিবেদন করলেন থ্রি স্টেটস অ্যাভিয়েশন একাডেমি।